সিসিইউতে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিদেশ যাওয়ার অনুমতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের দুই ধরনের বক্তব্য। করোনায় আরও ৬১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৯১৪ রোগী। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৭১। নাশকতার ২ মামলায় হেফাজত নেতা মামুনুল হক দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে। গ্রেফতার দেখানো হয়েছে আরও ৬ মামলায়। স্বাগত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। এক অনলাইন বার্তায় আজ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে অক্সিজেন দেয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষার ফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। সোমবার বিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বিএনপি মহাসচিব জানান, সিসিইউতে নেয়ার পর চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি, স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতেই আছেন এবং অক্সিজেন তারকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা, তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিসিইউতে নেয়ার আগে ও পরে খালেদা জিয়ার যত স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তার সবগুলো ফল পর্যালোচনা করে চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড ওনাকে অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য বলেছে এবং সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি হলে রিভিউ করবে এবং দেখার পরবর্তীতে মেডিকেল বোর্ড ওনার ট্রিটমেন্ট যা করার সেটা করবে। ১১ এপ্রিল করোনা শনাক্তের পর বাসাতে চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। ১৪ দিন পরও তার করোনা নেগেটিভ না আসায় ২৭ এপ্রিল ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে এ বক্তব্যে ভিন্ন মত অ্যাটর্নি জেনারেলের। তিনি বলছেন, নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া, তাই বিদেশ যাত্রার সিদ্ধান্ত সরকারের হাতেই। শ্বাসকষ্টের কারণে করোনা আক্রান্ত খালেদা জিয়াকে সিসিইউতে নেয়ার পর আবারও আলোচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার প্রসঙ্গ। এর মধ্যে বিএনপি প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলছেন, দেশে তার চিকিৎসার ব্যবস্থা থাকার পরও বিদেশ নিতে চাওয়া অবান্তর। এই করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম, এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়। সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিদেশ নেয়ার এখতিয়ার সরকারের নয়, আদালতের। আর এ নিয়ে তেমন কোনো আবেদন না পাওয়ার কথাও জানান তিনি। কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে, এইটা একটা কোর্টের ব্যাপার। এটা মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরো কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। তবে এ বক্তব্যে ভিন্ন মত অ্যাটর্নি জেনারেলের। তিনি বলছেন, সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন খালেদা জিয়া, তাই বিদেশ যাত্রার সিদ্ধান্ত সরকারের হাতেই। চাইলে তারা আদালতের শরণাপন্ন হতে পারেন। সরকারি সিদ্ধান্তে ওনাকে ৪০১ অনুযায়ী ওনাকে ছাড়া মুক্তি দেওয়া হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে এখন যা করতে হয় সরকারই তো করবে, ৪০১-এর অধীনেই তো করবে সরকার। শর্ত সব তো সরকারই দিবে। যদি ওনার যদি পরিস্থিতি করে এবং সরকার বিবেচনা করে, তাহলে সরকার নিজেও করতে পারবে, অত যদি আইনে থাকে তাহলে সেটা কোর্টের কাছে যাবে। এটা সরকার সিদ্ধান্ত নিবে। ১১ এপ্রিল করোনা আক্রান্তের পর ২৭ এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, জানতে চাই যে একটা মেডিকেল বোর্ড আজকে বসেছিল, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত কি, তারা কি কি বিষয়ে কথা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে বলে তারা জানিয়েছেন? রাজধানীর এভারকেয়ার হসপিটালে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ড রয়েছে ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে। এছাড়া ডক্টর FM সিদ্দিকী, প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ, তিনি ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন আরও 7 জন। তো সব মিলে যে সিদ্ধান্ত তারা সারাদিন ধরে পর্যবেক্ষণ করছেন, কিছুক্ষণের মধ্যে চিকিৎসক দলের অর্থাৎ মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একজন ডক্টর আমাদের গণমাধ্যম কর্মীরা যারা এখানে রয়েছি তাদের কাছে ব্রিফ করবেন। যতটুকু আমরা জেনেছি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি কিছুক্ষণের মধ্যে এসে ব্রিফ করবেন, সর্বশেষ শারীরিক অবস্থাটি জানাবেন। তবে দলের মহাসচিব বিকেলের দিকে গণমাধ্যম কর্মীদের কিছুটা জানিয়েছিলেন যে খালেদা জিয়া গতকালকে যে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হসপিটালে ছিলেন, যার কারণে তাকে CCU-তে নেওয়া হয়েছিল এবং অক্সিজেন সাপোর্ট তার প্রয়োজন ছিল। গতকালকে যেরকম শ্বাসকষ্ট ছিল সেই তুলনায় আজকে তিনি আগের তুলনায় ভালো আছেন এবং সারাদিনে তার 2 লিটার অক্সিজেন লেগেছে, এরকম দলের মহাসচিব তিনি জানিয়েছেন। তবে ডক্টররা গতকালকেই বলেছিলেন করোনার আফটার ইফেক্টস, অর্থাৎ গত সর্বশেষ 25শে এপ্রিল যে টেস্টটি করা হয় সেই টেস্টেও ওনার পজিটিভ আসে এবং পরে ডক্টররা বলছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা যে আর 5-6 দিন পরে আরেকটি টেস্ট করলে হয়তো নেগেটিভ চলে আসবে, কিন্তু তখনও যেহেতু হয়নি সুতরাং আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য তার 2 দিন পরেই 27শে এপ্রিল ভর্তি করা হয় এবার কেয়ার হসপিটালে এবং তারপর থেকে জটিলতা আসলে খুব বেশি কমেছে যে এমনটি বলা যায় না। তবে ডাক্তারদের পরিভাষায় আফটার কোভিড অর্থাৎ করোনা পজিটিভ হওয়ার পরের যে ইফেক্টসগুলো, যে ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় অতটা তৈরি হয়নি, তারপরে এখনো বেশ কিছুটা জটিলতা রয়েছে। সেই বিবেচনায় বলা যায় যে শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটি জানতে আমরা অপেক্ষা করছি এবং কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা এসে আমাদের সামনে কথা বলবেন এবং তার সর্বশেষ পরিস্থিতিটি জানাবেন। যে 10 সদস্যের চিকিৎসা বোর্ডের কথা বললেন, তাদের একটা পরামর্শ আমরা দেখেছি বা আলোচনায় আছে যে তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এইটি কোন গ্রাউন্ডে, এটা ব্যাপারে কোনো ধরনের বিস্তারিত কিছু জানিয়েছে কিনা? এই ব্যাপারে আসলে যে তার ব্যক্তিগত চিকিৎসক বা ওই বোর্ডে যারা রয়েছে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন, আসলে তারাই এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন। গণমাধ্যম কর্মীরা নানা সূত্র থেকে ভাষাভাবে আসছে, সেগুলো আসলে যাচাই না করে আমরা আসলে এ ধরনের কথা বলতে পারি না। তবে যেহেতু একজন মেডিকেল বোর্ডের সদস্য কিছুক্ষণের মধ্যেই আসছেন, আমরা তার কাছ থেকে এই ব্যাপারে বিস্তারিত জানবো এবং সেটি জানলেই আপনাদেরকে জানাতে পারবো। ইজাজুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দেশে করোনায় আরও 61 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1914 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71%। আগের দিন এই হার ছিল 8.95%। সংক্রমণ হার কমলেও ঈদের আগে শপিং মলগুলোতে ভিড় বাড়ায় শঙ্কা বিশেষজ্ঞদের। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 420টি ল্যাবে 21,984 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,914 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.71। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল 7,65,596 জনের। করোনায় একদিনে আরও প্রাণ হারিয়েছেন 61 জন, এর মধ্যে পুরুষ 36 এবং নারী 25 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,705 জনে। করোনা শনাক্তের হার কমায় কিছুটা স্বস্তি ফিরলেও বিশেষজ্ঞদের শঙ্কা শপিং মলগুলোতে ক্রেতার ভিড় নিয়ে। তারা বলছেন এতে আবারও বাড়তে পারে সংক্রমণ। আমরা দেখছি যে বিপণী বিতানগুলোতে, বিশেষ করে এয়ার কন্ডিশন বদ্ধ বিপণী বিতানগুলোতে যেখানে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি, সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড ভিড় এবং আমার ভয় হচ্ছে যে এটা একটি সুপার স্প্রেডার ইভেন্ট, যার ফল আমরা পাবো 10-15 দিন পরে। হয়তো সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ের ব্যাপারগুলো চলে আসছে। এদিকে নতুন করে সুস্থ হয়েছেন আরও 3,870 করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 6,95,032 জনে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সব করোনা হাসপাতালে আজ আরও কমেছে রোগীর চাপ। কোনো কোনো হাসপাতালে কয়েক ঘন্টার ব্যবধানে ভর্তি হচ্ছেন একজন রোগী। সব হাসপাতালেই ফাঁকা আছে শয্যা।
ভোগান্তি ছাড়াই ভর্তি হতে পারছেন রোগীরা। এছাড়া করোনা রোগীদের জন্য নির্ধারিত সরকারি আইসিইউর 1/4 খালি। রাজধানীর করোনা হাসপাতালগুলোর চিত্র দেখাচ্ছে আশার আলো। 2 সপ্তাহ আগে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের লাইন লেগে থাকত। মঙ্গলবার সকালে 2 ঘন্টায় একজন রোগীও ভর্তি হতে দেখা যায়নি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। 2 সপ্তাহ আগে যেখানে সাধারণ শয্যার অতিরিক্ত রোগী ভর্তি ছিল, তবে এখন শতাধিক শয্যা ফাঁকা। ডিএনসিসি করোনা হাসপাতালের চিত্রটাও একই রকম। 3 ঘন্টায় দেখা যায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা ফাঁকা আছে। অনেকে আবার করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, নেগেটিভ আসছে, এজন্য আমরা বাসাতে চলে যেতেছি। 10 দিন আগে ভর্তি হয়েছে, আপাতত আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, কিন্তু মাঝখানে অনেক খারাপ অবস্থায় ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাপ কমে যাওয়ায় রোগী ভর্তি করাতে সমস্যা হচ্ছে না। আমাদের এখানে যারাই রিপোর্ট করছে, যাদেরকে ভর্তিযোগ্য আমাদের মনে হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, এবং যারা সরাসরি আইসিইউতে লাগলো আমরা এখান থেকে আইসিইউতে ট্রান্সফার করে দিচ্ছি। আমাদের যেহেতু আইসিইউতে স্কোপ রয়েছে, সুতরাং আমরা কিন্তু নিচ্ছি, সবাইকে নিচ্ছি। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সংক্রমণের লাগাম আরও টেনে ধরতে ঈদে যার যার স্থানে অবস্থান করতে হবে। বেড়াতে বা বাড়ি ফিরতে নিষেধ করছেন তারা। আমাদের ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস ফেলছে ভারতের অতি সংক্রমণশীল ভেরিয়েন্ট, যে কোনো সময় দেশে এটি প্রবেশ করতে পারে। অতএব করোনা আবার বেড়ে যেতে পারে, এটি মনে রেখেই আমাদের সাবধান হতে হবে, মাস্ক পরতে হবে, ভিড় এড়াতে হবে, এবং এই ঈদে যেন আমরা কেউ নিজের জায়গা থেকে অন্য কোথাও না যাই। রাজধানীতে 15টি সরকারি করোনা হাসপাতালে 2000-এর বেশি শয্যা এখন ফাঁকা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের লকডাউনের ঘোষণা অব্যাহত থাকলেও তা চলছে ঢিলে ঢালাভাবে। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না ঠিক মতো। সকাল থেকে রাজধানীর প্রায় সব সড়কে গাড়ির অতিরিক্ত চাপ, কোনো কোনো সড়কে দেখা যাচ্ছে যানজট। গণপরিবহন না থাকায় পথে পথে না ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাস্থ্যবিধি না মানলে দেশে দ্রুত করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সড়কের এই চিত্র দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। গণপরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনে বিকল্প উপায়ে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে চলছে সাধারণ মানুষ। মার্কেট সহ প্রতিষ্ঠান খোলা থাকায় বাধ্য হয়েই মানুষ রওনা হচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িগুলো না চলাতে রোজা থেকে হাইটে যাচ্ছি, এখন ব্যবসা করি, দোকান খুলতে হবে, কিছু করার নাই, তাই আর কি যাচ্ছি। আসছি টাঙ্গাইল থেকে, আমি আসছি টাঙ্গাইল থেকে এসেছি সিএনজি চন্দ্র থেকে আসছি আরো বাইফেল থেকে নবীনগর থেকে, এবার কয়বার আসছি। যাইতে হবে সৌদি আরব, আমার এয়ারপোর্টের সময় হয়ে গেছে, মনে করেন আমার যাইতেই হবে। এখন কি উপায় আছে, আমি কিছু পথ হাইটে আসছি, কিছু পথ রিক্সায় আসছি, এভাবে আসতেছি আর কি। এখানে আমি 3 ভাঙ্গা দিচ্ছি সিঙ্গার থেকে, তো সোয়ারিঘাট যাবো, তারপর 2বার করতে হবে, ডবল ভাড়া দিতে হইতেছে, পরিশ্রম করতে হইতেছে। লকডাউনের শুরুতে কড়াকড়ি দেখা গেলেও এখন চেকপোস্টগুলোতে পুলিশের উপস্থিতি একেবারে কম। তবে স্বাস্থ্যবিধি মানাতে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা কিন্তু অব্যাহতভাবে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিদিনই মোবাইল কোর্ট করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, মাস্ক বিতরণ করছি, কিন্তু আসলে মানুষ যতদিন নিজে থেকে সচেতন না হবে ততদিন আসলে আমরা একেবারে অপটিমাম রেজাল্টটা পাবো না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলায় অনীহা ও অবহেলার কারণেই দেশে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে দ্রুত তৃতীয় ঢেউর আশঙ্কা তাদের। যখনই ঘরের বাইরে বের হবেন তখনই মাস্ক পরিধান করতে হবে। জনবহুল স্থানে গেলে অবশ্যই ডবল মাস্ক পরিধান করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে না চললে এবং জনগণ সচেতন না হলে তৃতীয় ঢেউ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। ব্যক্তি সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যু রোগীর সংখ্যা, শনাক্তের হার ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমে আসাকে লকডাউন বা বিধিনিষেধের সাফল্য হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। তবে সতর্ক না হলে আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তাই ঈদ ও ভারতীয় ভ্যারিয়েন্ট সামনে রেখে সঠিক কৌশল ঠিক করার তাগিদ বিশেষজ্ঞদের। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে
করোনা শনাক্ত ও মৃত্যু কম হওয়ায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউ সব হিসাব ওলটপালট করে দেয়। মার্চ থেকে রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করে। 3 মার্চ দেশে করোনা শনাক্ত হয়েছিল 614 জনের। 25 মার্চ প্রায় 3500 করোনা রোগী শনাক্ত হয়। এরপর এপ্রিলে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হতে থাকে। 7 এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ 7500-এর ওপর রোগী শনাক্ত হয়। এরপর থেকে শনাক্ত কমতে থাকে। 19 এপ্রিল একদিনে সর্বোচ্চ 112 জন মারা যান। এরপর থেকে আবার কমতে শুরু করে মৃত্যুর সংখ্যা। 29 মার্চ, 5 এপ্রিল এবং 14 এপ্রিলে যে বিধিনিষেধ সরকার জারি করেছে এবং মানুষ মেনেছে, মানুষের সহযোগিতা করেছে, সরকারের সমগ্র অংশ যা কাজ করছে, তার ফলাফল এটাকে কিন্তু চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জরুরি জিনিস আমাদের ধীরে ধীরে হয়তো শিথিল করব, তারপরও ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি সেটা মেনে চলতে হবে সবাইকে। এপ্রিলের মাঝামাঝিতে হাসপাতালে সাধারণ শয্যা ও আইসিইউ সংকট ছিল চরমে। তবে এখন সব হাসপাতালেই শয্যা ফাঁকা। কিছু সংখ্যক হইলেও বাড়তি লোকজন মাস্ক পরতেছে, মানে মাস্ক আগে যতটুক ছিল না এখন একটু হয়তো বাড়ছে। দোকান, শপিং মলে স্বাস্থ্যবিধি না মানায় আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নাই। এইটা যে কোনো সময় আবার বাড়তে পারে, যে কোনো সময়। ঈদের পরে, ঈদের হয়তো মাস সপ্তাহ 2 পরে আমরা আবার দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও না কোথাও মহামারী থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো দেশ এককভাবে সংখ্যামুক্ত থাকতে পারে না। সেটা আমাদের প্রতিবেশী দেশ ভারত হোক বা দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র হোক। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পরপর 2 সপ্তাহ শনাক্তের হার 5% নিচে না আসা পর্যন্ত বলা যাবে না সংক্রমণ কমে গেছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত বন্ধ থাকায় বিশেষ ছাড়পত্র নিয়ে বেনাপোল বন্দর দিয়ে গত 8 দিনে দেশে ফিরেছেন 1316 যাত্রী। এর মধ্যে 7 জন করোনা আক্রান্ত। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। প্রতিদিন বেনাপোল বন্দর ও ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে ফিরছেন অনেক যাত্রী ও পণ্যবাহী ট্রাক, যাদের বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। প্রথম দিকে বেনাপোলের বিভিন্ন হোটেলে এসব যাত্রীদের কোয়ারেন্টিনে রাখা হলেও এখন তাদের যশোর, সাতক্ষীরা ও ঢাকা সহ বিভিন্ন জেলার নির্ধারিত হোটেলে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। গেল 26 এপ্রিল সীমান্ত বন্ধ ঘোষণার পর থেকে আটকা পড়া যাত্রীরা বিশেষ এনওসি নিয়ে দেশে প্রবেশের সুযোগ পায়। এর আগে ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনেরা। করোনা মহামারীর চেয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স আরও ধ্বংসাত্মক হতে পারে বলে শঙ্কা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর এতে হুমকিতে পড়বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। গ্লোবাল লিডার্স গ্রুপের বৈঠকে যোগ দিয়ে জীবাণু ঘটিত মহামারী রুখতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ সহ 7 দফা প্রস্তাব দেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্ব নেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স শীর্ষক বৈঠকে যোগ দেন এর কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ বিশ্বকে হতবিহ্বল করলেও বড় ধরনের জনস্বাস্থ্য সংকট সৃষ্টি করতে যাচ্ছে জীবাণুঘটিত রোগ প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি। এতে হুমকির মুখে পড়তে যাচ্ছে প্রাণ প্রকৃতি। এই ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব স্বাস্থ্য ও প্রাণী সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। এর আলোকে বিশ্বসভায় 7 দফা প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাস্টেইনেবল ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজ, স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করতে হবে। এই সংকট প্রতিরোধে বিনিয়োগের জন্য সরকারি, বেসরকারি অংশীদারিত্বের প্রয়োজন। এ সময় অ্যান্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি, বিপণন ও ব্যবহারে সাশ্রয়ী ও উন্মুক্ত নীতি গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশে কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহার নিশ্চিতে সরকার 6 বছরের জাতীয় কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে এবং ARC-তে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে। মানব স্বাস্থ্য, গবাদি পশু, মৎস্য ও কৃষি খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়েছে। চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতারা শিক্ষকদের গুলি করার হুমকি দিলে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত দফায় দফায় হাতাহাতি হয়। আগামী 6 মে শেষ হবে উপাচার্য অধ্যাপক ডক্টর এম আব্দুস সোবহানের মেয়াদ। তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দুর্নীতি বিরোধী শিক্ষকরা। এরই মধ্যে আজ সকালে সিন্ডিকেট সভা করতে চাইলে তা প্রতিহত করতে মূল ফটকে অবস্থান নেন তারা। এ সময় চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতারা উপাচার্যের পক্ষে অবস্থান নেন। এ নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি। উত্তেজনা চরমে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরে স্থগিত করা হয় সিন্ডিকেট সভা। বগুড়ায় মহাসড়কে প্রকাশ্যে গুলি করে এক মাদ্রাসা শিক্ষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 9:45টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের শাহজাহানপুর কৃষি কলেজের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশা নিয়ে নাটোরের সিংড়া থেকে বগুড়া শহরে যাচ্ছিলেন মুজাফফর। শাহজাহানপুর কৃষি কলেজের কাছে অটোরিকশাটি থামিয়ে মোটরসাইকেল আরও 2 ব্যক্তি মুজাফফরকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে 8টি গুলি পাওয়া গেছে। নিহত মোজাফফর হোসেন সিংড়া উপজেলার সুকাশ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক এবং কবিরাজ। এ ঘটনায় অটোরিকশা চালক ও অন্য এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নামের মিল থাকায় বিনা দোষে প্রায় 17 মাস কারাভোগের পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেলেন কক্সবাজারের হাসিনা বেগম। আদালতের নির্দেশে বিকেল 4:45টার দিকে কারাগার থেকে ছাড়া পান তিনি। মাদক মামলায় 6 বছর সাজাপ্রাপ্ত হাসিনা আক্তার নামে অন্য এক নারীর বদলে 2019 সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে টেকনাফ থানা পুলিশ। সম্প্রতি এক আইনজীবী বিষয়টি আদালতের নজরে আনলে আদালত পুলিশ ও কারাগারের প্রতিবেদন যাচাই শেষে তাকে মুক্তির আদেশ দেন। মুক্তির পর কারা ফটকে সাংবাদিকদের সামনে বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের শাস্তি দাবি করেন হাসিনা বেগম। এ সময় এ ঘটনা আদালতে ক্ষতিপূরণের আবেদন করা হবে বলেও জানান হাসিনা বেগমের আইনজীবী গোলাম মাওলা মুরাদ। হবিগঞ্জে ড্রেন থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে শিশুটিকে। স্থানীয়রা জানিয়েছেন, শহরের মোহনপুরের একটি ড্রেনের আবর্জনার মধ্যে আটকে ছিল নবজাতকটি। আশেপাশের লোকজন তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে পরে চিকিৎসার জন্য নেওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতালে। হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে নবজাতকটিকে। চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিহত শ্রমিকদের পরিবারকে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে জেলা প্রশাসন ও পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন 45 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রিটের শুনানি নিয়ে এই আদেশ দেয়। গত 17 ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ ও শ্রমিকের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে 7 শ্রমিক মারা যায়। ওই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ও ব্লাস্ট সহ 5টি সংগঠন রিট করে। মঙ্গলবার দুপুরে এসব রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিহতদের পরিবারকে আপাতত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ যে তদন্ত কমিটি গঠন করেছে সেটির প্রতিবেদন তলব করেছে হাইকোর্ট। সরকারি কর্তৃপক্ষগুলোকে কেন বলা হবে না যে মানুষের জীবনের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে, এবং কেন একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা হবে না এই ঘটনার? প্রত্যেক নিহত পরিবারের ব্যক্তিকে 5 লক্ষ করে টাকা দিতে হবে, আর আহত ব্যক্তিদেরকে পুরোপুরি চিকিৎসার ব্যয় এস আলম গ্রুপকে দিতে হবে। এই ব্যাপারে একটা প্রতিবেদন কোর্টে জমা দিতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে অতীতেও হত্যাকাণ্ড হয়েছে। সেসব ঘটনার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এছাড়াও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন উদ্বৃত্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের কোনো প্রয়োজনই নেই। 2018 সালে সরকার একবার বলেছিল এস আলম কর্তৃপক্ষকে যে আপনারা এখনো পুরো ফিনান্সিয়াল প্রস্তাব দিতে পারেননি, আপনাদের সাথে যে চুক্তি হয়েছে তা আমরা বাতিল করতে যাচ্ছি।
তারপরে 2020 সালে তাকে আবার বলা হয়েছে যে তাকে $2 বিলিয়ন ফাইন করা হয়েছে বিলম্বের জন্য, সেটা সেই ফাইনও সে জমা দিয়েছে। এই বিদ্যুৎ প্রকল্প থেকে যে পরিমাণ বিদ্যুৎ আসবে সেটা এখন আর প্রয়োজন নাই, যে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ আমরা উৎপাদন করছি। এছাড়াও শ্রমিকদের নিরাপত্তা, সুরক্ষা ও চিকিৎসার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা শ্রম মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ হাইকোর্টের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাকে আরও 6 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবকে 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। নাশকতার 3 মামলায় 2 দফা টানা 14 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আবারও আদালতে হাজির করা হয় হেফাজত নেতা মামুনুল হককে। ওই দিন 26শে মার্চের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় 2 মামলায় আরও 17 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো হয় 6 মামলায়, আর 3 মামলায় 4 দিনের রিমান্ডে পাঠানো হয় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তদন্তের স্বার্থেই তার এই রিমান্ড। মামুনুল হক নিজে উপস্থিত থেকে সে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং সরকারকে তারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজ পড়তে গিয়েছিল বাইতুল মুকাররমে তাদেরকে সেখানে পিটিয়ে তারা বের করে দিয়েছে, তারা সেখানে বোমাবাজি করেছে এবং মানুষকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। মামুনুলের আইনজীবীর দাবি, নাশকতার স্থানগুলোতে উপস্থিত না থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য বারবার রিমান্ডে নেওয়া অযৌক্তিক। একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য যারা ছিল তাদেরকে বের করে দেন, যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে 2 দফা রিমান্ডে হেফাজতের তাণ্ডব, কাওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের সহিংসতায় ব্যবহার, 2 নারীর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্ক করা সহ সাম্প্রতিক সহিংসতার বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য দেন মামুনুল হক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আরো খবর আছে, সেগুলো জানানোর আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম। আরও একবার ব্যর্থতা নিয়ে দেশে ফেরা টাইগারদের, চলতি মাসেই ওয়ানডেতে লঙ্কানদের হারানোর আশা ডোমিঙ্গো। আইপিএল স্থগিত করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাকিব মুস্তাফিজকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা বিসিবি। ব্যর্থ শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বাজে সময় থেকে বের হওয়ার জন্য সামনে ওয়ানডে সিরিজে চোখ কোচ রাসেল ডমিঙ্গো। বলছেন, দল খারাপ করলে সমালোচনা হওয়াটা স্বাভাবিক। সাকিব মুস্তাফিজ ফিরলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ এগিয়ে থাকবে, বিশ্বাস তার। আবারও একটা ব্যর্থ মিশন, আরও একটা সিরিজ হার, চিরচেনা সেই গোমরা মুখে আবারও দেশে ফেরা। প্রথম টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে ছন্নছাড়া পারফরম্যান্সে বড় হার। তামিম, তাসকিন, মুমিনুল শান্ত যদিও ফিরতে পেরেছেন আত্মবিশ্বাস নিয়ে, তবু দল নির্বাচনে যেমন সমালোচনা আছে, তেমনই কোচের পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা আছে। ডোমিঙ্গোর আমলে 9 টেস্টে 1 জয় 1 ড্র, 7 হারের সবগুলোই বড় ব্যবধানে। সমালোচনা আসবেই, খারাপ করলে সেগুলো মেনেও নিতে হবে। সাকিব ছিল না, ও থাকলে ফল অন্যরকম হতে পারত। ভালো একটা অলরাউন্ডার না থাকা মানে ব্যাটিং বোলিং 2 দিকেই চাপে থাকা। কষ্ট ভোলার সুযোগ সামনেই অপেক্ষা করছে। ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা আসছে 2 সপ্তাহ পরেই। ফিরছেন সাকিব মুস্তাফিজ। সবশেষ নিউজিল্যান্ড সফর রঙিন পোশাকে সবচেয়ে বেশি লজ্জা দিয়েছে। নিউজিল্যান্ডে আমরা খুব খারাপ করেছি, এখানেও ভালো হলো না। ছন্দে ফিরতে, আত্মবিশ্বাস ফিরে পেতে খুব দরকার এই সিরিজে ভালো করা। সাকিব মুস্তাফিজ ফিরলে আমাদের জন্য সহজ হবে কাজটা। মাত্র 2 দিনের বিরতি পাচ্ছেন লঙ্কা থেকে ফেরা ক্রিকেটার ও কোচিং স্টাফ। 7 মে মিরপুরের ক্যাম্পে যোগ দেবেন তামিম মুশফিকরা। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রায় 2 বছর কাটিয়ে ফেললেও কোচ রাসেল ডমিঙ্গোর সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী।
ফলে ডমিঙ্গোকে রাখা হবে কিনা সেই আলোচনা এখন ক্রিকেট পাড়ায়। শ্রীলঙ্কা সিরিজ ছিল রাসেল ডোমিঙ্গোর অ্যাসিড টেস্ট। ফল ভালো হলে টিকে যাবেন, আর খারাপ হলে পুড়বে কপাল। তখন আগস্ট পর্যন্ত চুক্তি শেষ করা শঙ্কায় পড়বে। ক্রিকেট মহলে বিষয়টা চাউর হয় আগেই। লঙ্কা মিশন ভালো যায়নি। প্রথম টেস্ট ড্রতে সান্ত্বনা মিললেও দ্বিতীয় টেস্টে 209 রানের হারে বেরিয়ে পড়ে পুরনো চেহারা। ফলে টালমাটাল অবস্থানে ডোমিঙ্গো। চলতি মাসেই আবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। সে পর্যন্ত অপেক্ষা করা হবে, নাকি তার আগেই ছাঁটাইয়ের কবলে পড়বেন এই প্রোটিয়া কোচ? প্রশ্ন সেটাই। ডমিঙ্গোর অধীনে খেলা 9 টেস্টে একটি জয়ের বিপরীতে হার 7টি। রঙিন পোশাকে 9 ম্যাচের 6টি জয়, তবে সবই জিম্বাবুয়ে আর খর্বশক্তির উইন্ডিজের বিপক্ষে। 14 টি-20তে যে 6টি জয় আছে তার একটি ভারতের বিপক্ষে। ওটাই ডমিঙ্গো আমলের মূল সাফল্য। 2019 বিশ্বকাপে খারাপ করার জেরে স্টিভ রোডস বাদ পড়ার পর ডমিঙ্গোকে আনে বিসিবি। সাউথ আফ্রিকার সাবেক হেড কোচের সমৃদ্ধ সিভি টাইগারদের অধীনে এসে বড্ড মলিন। রোডসের পর ডমিঙ্গোকে পেতে বেশ কাঠখড় পোড়াতে হয় বিসিবিকে। এবার কিন্তু ঘরেই আছে সমাধান। বোলিং কোচ ওটিস গিবসন নিজের দেশ উইন্ডিজের হেড কোচ ছিলেন। তার সিভিও যথেষ্ট ভারী, কাজেও সন্তুষ্ট বিসিবি। ফলে এবার আর কোচ খুঁজতে ঘাম ঝরবে না বোর্ডের, আর সে পথে কিছু আলোচনা এগিয়েছে বলেই খবর বাতাসে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ পর্যন্ত আইপিএল স্থগিত করতে বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের জন্য সাকিব ও মুস্তাফিজকে দ্রুত ফেরাতে চায় বিসিবি। তবে এই দুজনের কোয়ারেন্টিনের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জমে ওঠা ক্রিকেট উৎসবে হঠাৎ বিরতি। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ে কোভিড পজিটিভ হবার পর স্থগিত হয় কলকাতা বেঙ্গালুরু ম্যাচ। আর কলকাতার সঙ্গে শেষ ম্যাচ খেলায় দিল্লির ক্রিকেটাররা যান কোয়ারেন্টিনে। পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় চেন্নাই শিবিরে কোভিড হানা দিলে। এখন পর্যন্ত সংক্রমণ ঘটেছে মোট 4 দলে। তীব্র সমালোচনা অগ্রাহ্য করে আর খেলা চালিয়ে যাবার আত্মবিশ্বাস থাকে না বিসিসিআই এর। আসে স্থগিতের ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় অন্যরকম সংকটে বিদেশি ক্রিকেটাররা। ভারত থেকে অস্ট্রেলিয়ায় ঢোকার আগে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। কোয়ারেন্টিন শর্তে অনিশ্চয়তা আছেন ইংল্যান্ড, সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। আলোচনায় বাংলাদেশের 2 ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজও। 23 মে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার 4 দিন আগে দেশে ফেরার কথা ছিল 2 টাইগারের। সে কারণে কোয়ারেন্টিন শর্ত শিথিলে কাজ করছিল বিসিবি। এখন আইপিএল স্থগিত হওয়ায় আগেই ফিরতে পারবেন 2 ক্রিকেটার। নিশ্চিত করেছে বিসিসিআই, সব বিদেশি ক্রিকেটারদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হবে। বিসিবির প্রধান নির্বাহী এরই মধ্যে কথা বলেছেন সাকিব, মুস্তাফিজের সঙ্গে। আইপিএল অথরিটি বা বিসিসিআই ওনারা চেষ্টা করছে যতটা সম্ভব তাদের যে ফরেন রিক্রুট যারা আছেন তাদেরকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে। এটা তো কাজ হচ্ছেই। এর সাথে কথা হয়েছে, বাট বিসিসিআইর সাথে কথা হয় না এখনো। স্থগিতাদেশ কবে উঠবে এ নিয়ে আপাতত শোনা যাচ্ছে 2 ধরনের কথা। একটি পক্ষ চাচ্ছে 1 সপ্তাহের কঠোর কোয়ারেন্টিন শেষে আবার আইপিএল শুরু করতে। আরেক পক্ষের চাওয়া এই বছরের জন্য আইপিএল এর সমাপ্তি ঘোষণা। বাকিটা সময়ের হাতে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দ্বিতীয় লেগে জয়ে ফিরল আবাহনী। গোপীবাগের দলটিকে 5-2 গোলে হারায় আকাশী নীলরা। ব্রাদার্সের প্রস্তুতি কম থাকার ছাপ পুরো ম্যাচ জুড়েই দেখা গেছে। আধিপত্য নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে মারিও লেমসের শিষ্যরা। ম্যাচের 22 মিনিটে সানডে চিজোবার গোলে এগিয়ে যায় আবাহনী। নাসির চৌধুরী ও জুয়েল রানার গোলে 3-0 ব্যবধানে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধে আরও 2 গোল নিয়ে বড় জয় ধানমন্ডির দলটি। চ্যাম্পিয়ন্স লিগে আজ রোমাঞ্চকর লড়াই। ইতিহাসের সেমিফাইনালে ফিরতি লেগে ম্যান সিটি পিএসজি মুখোমুখি হবে। প্রথম লেগে 2-1 গোলে জয় সিটিকে রেখেছে সুবিধাজনক অবস্থায়। খেলা শুরু রাত 1টায়। দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে 2 দল। গেল আসরে ফাইনালে উঠেও পিএসজি স্বপ্ন সত্যি করতে পারেনি।
আর বার্সাকে 2 বার ইউরোপ সেরার মুকুট এনে দেয়া গার্দিওলা 5 বারের চেষ্টায়ও ম্যান সিটিকে কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে ব্যর্থ। এবার গার্দিওলার সামনে সুবর্ণ সুযোগ, তবে লড়াইটা কঠিন। প্রতিপক্ষ যে আরেক মাস্টারমাইন্ড মাউরিসিও পোচেত্তিনো। এদের শীতল মস্তিষ্কের যুদ্ধে কে জিতবে? পিএসজির মাঠে গিয়ে প্রথম লেগ দুর্দান্তভাবে জিতে এলেও নির্ভার নেই গার্দিওলা, কারণ ইতিহাস। 2018-19 আসরের শেষ আটে প্রথম লেগ জিতেও ফিরতি লেগ পচেত্তিনো টটেনহ্যামের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল সিটিকে। আর পিএসজির তো এই আসরেই প্রতিপক্ষের মাঠে বড় জয় আছে। শেষ 16তে বার্সাকে ন্যু ক্যাম্পে 4-1 গোলে হারিয়ে পরের রাউন্ডে বায়ার্নের মাঠ থেকে জয় ছিনিয়ে আনে লা পারিসিয়ানরা। তাই সতর্ক গার্দিওলা। আমার অভিজ্ঞতা বলে সেমিফাইনালের ফিরতি লেগ সবসময় কঠিন। খেলার সময় প্রথম লেগের ফল মাথায় থাকে, ফলে ম্যাচটি জিততে কি করতে হবে তার মনে থাকে না। আমাদের নিজেদের কাজে মনোনিবেশ করতে হবে, কঠিন সময়ে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে লড়তে হবে। পিএসজির তুরুপের তাস নেইমার এমবাপে। চোটের কারণে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে নিয়ে সংশয় থাকলেও শেষমেশ হয়তো খেলবেন। চলতি মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা এমবাপে। বড় লড়াইয়ে তাকে ছাড়া কঠিন হবে জয়। এমবাপ্পেকে পর্যবেক্ষণে রেখেছি, যেহেতু সময় আছে তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। ম্যান সিটি বুদ্ধিদীপ্ত দল, ওদের মাঠে জিততে হলে আমাদেরকে সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। এমবাপের পুরো সার্ভিস পাওয়া নিয়ে দ্বিধা থাকলেও দ্বিধা রাখেননি নেইমার। টুইটে জানিয়েছেন ফাইনালে যেতে নিজের সর্বস্ব উজাড় করে দিবেন এই ব্রাজিলিয়ান তারকা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। খরচের টাকা জমিয়ে শ্রমজীবী মানুষের মুখে ইফতার তুলে দিচ্ছে একদল শিক্ষার্থী। যশোরের চৌগাছায় ইফতারির এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরাই আগামী নামের সংগঠনটি। গত 3 বছরে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, সড়ক দুর্ঘটনা ও মাদক বিরোধী 58টি সফল উদ্যোগ সম্পন্ন করেছে তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বিটিসিএল ও বিমানের মতো সরকারি সব সংস্থাকে নিজেদের টাকায় চলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সংস্থাগুলোকে নিজেদের টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শক্তিশালী টেলিযোগাযোগ ব্যবস্থা। তাই অর্থনৈতিক অঞ্চলগুলোতে আধুনিক ও উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2023 সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বিটিসিএল। প্রকল্প বাস্তবায়নে 95 কোটি টাকায় ব্যয় করবে সরকার। মঙ্গলবার একনেক সভায় অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। বিটিসিএল একটা প্রকল্প নিয়ে আসছে তাদের বিভিন্ন ইকোনমিক জোনে যে টেলিযোগাযোগ ব্যবস্থাকে ইমপ্রুভ করার জন্য সামান্য টাকা 95 কোটি টাকা চেয়েছে। তো তখন তিনি বললেন যে ঠিক আছে, তোমার নিজেরাই কেন খরচ করতে পারো না, তোমার যারা কোম্পানি, তোমার তো আয় করো, আমাদের তো এটা করা উচিত। তবে একনেক সভায় নিজেরা আয় করে এমন সব সরকারি সংস্থাকে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের যে সকল সরকারি কোম্পানি আমরা বানিয়েছি, সে টেলিযোগাযোগে হোক, এভিয়েশনে হোক, পানির উপরে হোক বা সড়কেই হোক, উদ্দেশ্য হবে এগুলা দীর্ঘদিন আমরা ক্ষতিপূরণ দিয়ে দিয়ে পুনর্ভরণ করে করে চালানো। এটা ব্যবসায়িক সেন্সে সঠিক নয়। কতদিন দিব আমরা? সভায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন সহ 11,901 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রিয় ব্র্যান্ডের মোড়কে নকল সেমাই বাজারজাতকরণের অপরাধে 2টি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এদিকে ওজনে কারচুপির দায়ে এক ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। দুপুরে রাজধানীর নিউ মার্কেট ও কামরাঙ্গীর চর এলাকায় এই অভিযান চালানো হয়। ভাই ভাই ফুড প্রোডাক্টস নামে লাইসেন্স থাকলেও এ প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত সেমাই বাজারজাত করত বোম্বে সুইটসের নামে। নোংরা পরিবেশে তৈরি নিম্নমানের এসব সেমাই গেল 1 বছরেরও বেশি সময় ধরে তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স দেখাতে না পারায় প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। ফ্যাক্টরি আসার হলো আমি ম্যানুফ্যাকচার করছি, যেমন আমি বোম্বাই এই লাইসেন্সটা পাই নাই দেখা এই জন্য আমার জরিমানা করা হয়েছে। এই জন্য তো অপরাধ করছে দেখে তো টাকার জরিমানা করছে আমারে। 50,000 টাকা জরিমানা করা হয় শম্পা ফুড প্রোডাক্টস নামের আরেকটি প্রতিষ্ঠানকেও। এরাও লাইসেন্স ছাড়া বোম্বে সুইটসের নামে নকল ও মানহীন সেমাই বাজারজাত করে আসছিল। ওদের প্যাকেট তো আমার কাছে নেই, এটা আমি নিজে ডিজাইন করছি, সব কিছু নিজে আমি করছি না, আমি বিএসটি এটা পাইছি, এটা আমার অন্যায়, এটা তো আমি স্বীকার করেছি, স্যার আমাকে জরিমানা করতে। নকল পণ্য তৈরি করে অবৈধ মুনাফা লাভ করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। ভাই ভাই ফুড প্রোডাক্টস এবং শম্পা ফুড প্রোডাক্টস দুটো প্রতিষ্ঠানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। দুটো প্রতিষ্ঠানেই তাদের লাইসেন্স আছে, বাট তারা ঢাকা শহরে একটা স্বনামধন্য ব্র্যান্ড বোম্বে, এই বোম্বে ব্র্যান্ডটা নকল করে পণ্য বাজারজাত করার অপরাধে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে সর্বমোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে রাজধানীর নিউ মার্কেটে বিভিন্ন ফলের দোকান থেকে 9টি ফল পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত। সেগুলোতে ফরমালিনের অস্তিত্ব না পেলেও মাপে কারচুপির অভিযোগে এক ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনেও রাজধানীর মার্কেটগুলোতে বেড়েছে ভিড়। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্বের বিধিনিষেধ মানছে না কেউ। এদিকে 21 রোজায় বেচাকেনা কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার গণপরিবহন চালু হলে বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈদ সামনে রেখে মার্কেট খুলে দেওয়ার পর থেকেই বাড়ছে ভিড়। ক্রেতার উপস্থিতিও স্বাভাবিক সময়ের মতোই। ঈদের খুব বেশি দেরি না থাকায় তড়িঘড়ি করে কেনাকাটা সারছেন প্রায় সবাই। মুখে মাস্ক আছে ঠিকই, তবে সামাজিক দূরত্ব সহ অন্য বিধিনিষেধ কেউ মানছেন না। প্রচুর মানুষ কোনো বালাই মানে আছে না যে একটা দুর্যোগ চলতেছে, সেই দুর্যোগের যে একটা প্রতিকার বা মাস্ক কিচ্ছু নাই। ভিতরে যাও মানা হচ্ছে কিন্তু বাইরে মানা হচ্ছে না। গাদাগাদি হয়েও ঈদ চলছে, মানে মুখে মাস্ক হতে আছে কিন্তু দূরত্ব মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি তো কেউই মানতেছে না। অনেকে মাস্ক পরতেছে, অনেকে পরতেছে না। আমি পরতেছি, বাট কিছু কিছু দোকানদার আছে, বাট অনেক মানুষই আপনি দেখবেন যে মাস্ক পরতেছে না। বিক্রেতারা জানিয়েছেন অন্যান্য বারের মতো না হলেও বেচাকেনা খুব একটা মন্দ নয়। ব্যবসা বাণিজ্য মোটামুটি মানে চলছে আর কি। বেচাকেনা আছে আলহামদুলিল্লাহ, তবে তুলনামূলক বেশি না, কমের মধ্যেই। কারণ আমাদের সিজন আমাদের একটা টার্গেট থাকে সেলের, ওই পরিমাণ সেল হচ্ছে না। চেষ্টা করতেছি মানে আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করার জন্য, বেচাকেনা ততটা নাই। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশনা থাকলেও তা নিয়ে খুব একটা তৎপর নয় মার্কেট কর্তৃপক্ষ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে অর্থনীতিবিদেরা। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বাজেট বাস্তবায়নের দিকে নজরদারি বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বাজেট প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং আইসিএবির যৌথ ওয়েবিনারে উঠে আসে এসব কথা। আলোচনা আর্থিক এবং রাজস্ব খাতের সংস্কারের পাশাপাশি বাজেটের কাঠামো এবং ব্যয় পদ্ধতিতে বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান। আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান জানান, করোনার কারণে বিভিন্ন সূচকে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এসব ক্ষেত্রে দ্রুত সংস্কার আনার আহ্বান জানান তিনি। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে দক্ষ শ্রমিক তৈরির দিকে গুরুত্ব দেন বক্তারা। যশোরের চৌগাছায় রোজার দিনে শ্রমজীবী মানুষের জন্য ইফতারির ব্যবস্থা করেছেন স্কুল কলেজের একদল শিক্ষার্থী। নিজেদের খরচের টাকা জমিয়ে এই উদ্যোগ নিয়েছেন তারা। খেটে খাওয়া মানুষের সহায়তায় এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার লক্ষ্য তাদের। জীবিকার তাগিদে ঘরের বাইরে নানা জায়গায় ইফতার করতে হয় খেটে খাওয়া অনেক মানুষকে। তার উপর লকডাউন পরিস্থিতিতে কমেছে উপার্জন। বিষয়টি ভাবিয়ে তোলে যশোরের একদল শিক্ষার্থীকে। এ নিয়ে রোজার আগেই আলোচনায় বসেন তারা। আমরাই আগামী নামের এই সংগঠনের সদস্যরা এরপর যশোরের চৌগাছার ভাস্কর্য মোড়ে নিয়মিত ইফতারির প্যাকেট রেখে আসেন। সেখান থেকে খেটে খাওয়া মানুষেরা তা সংগ্রহ করেন। আগে থেকে এটা ইচ্ছা ছিল যে আমরা মানুষের উপকার করব, তো আমরা সেভাবে আরো চৌগাছার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাহায্যে আমরা এই একটা সংগঠন তৈরি করলাম। তো সেখান থেকে আমরা প্রতি রোজাই আমরা এখানে ইফতার দিয়ে থাকি। দিন শেষে ইফতারির এই আয়োজনে খুশি শ্রমজীবী মানুষেরা।
ডেলি 50-60 টাকা ইনকাম হয়, তাই বাজার করবো কি, চাল কিনবো কি না ইফতারি কিনবো, সেইখান থেকে প্রতি ইফতারি নিই। আমি পরে বাসায় কাজ করি, কিছু পয়সা পাই, তো ইফতারি কেনার সামর্থ্য নেই, তাই আমি একটু ইফতারির জন্য আসি। শুধু ইফতার সামগ্রী নয়, ছিন্নমূল মানুষের সহায়তায় আরও উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনের নেতারা। ছিন্নমূল মানুষ, অসহায় মানুষ, যারা ভ্যান চালক, রিক্সা চালক, যারা ইফতারের সময় হয়ে যায় ইফতার কিনতে পারে না, দিনমজুর যারা আছে, অসহায় মানুষ যারা আছে, তারা এখান থেকে ইফতারটা রাখা থাকে, সেইগুলো নিয়ে চলে যায়, বাড়িতে যায় এবং এখানে বসেই ইফতারটা করে থাকে। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এই শিক্ষার্থীরা গেল 3 বছরে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ, সড়ক দুর্ঘটনা ও মাদক বিরোধী 58টি সফল উদ্যোগ সম্পন্ন করেছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। রাত 9টায় বাংলাদেশ, সৌজন্যে ই-ভ্যালি। নতুন চোখে হোক না